ফ্রেন্ডস, তো নেক্সট ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবার। তো আগের দিন আমি আপনাদেরকে D9 চার্ট কীভাবে অ্যানালাইজ করতে হয় সেই সম্পর্কে একটা প্রিলিমিনারি নলেজ দিয়েছি, যে D9 চার্ট কীভাবে অ্যানালাইজ করবেন, কীভাবে আপনারা জন্মছকে মানে গ্রহদের ডিগ্রি দেখে, তাদের কলা দেখে আপনারা D9 চার্ট অ্যানালাইজ করবেন। আজকে আমি আপনাদেরকে একটা সেলিব্রিটির বার্থ চার্ট নিয়ে এসে তার জন্মছকের এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবেন যে D9 চার্ট জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে অ্যানালাইজ করতে হয়। তো আপনারা সকলেই জানেন যে D9 চার্ট অ্যানালাইজ করতে গেলে আপনারা আমি এটা খুলে রেখেছি, আমার খাতার 2 পাতা আমি খুলে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন। এর আগের দিন আমি এই যে কলাটা দেখিয়ে দিয়েছি, এই ভাগটা, এই 30 ডিগ্রিকে, মানে আপনাদের যে গ্রহের যে সর্বোচ্চ ডিগ্রি থাকে 30 ডিগ্রি, তাকে 9 দিয়ে ভাগ করে 9টা অংশ বার করেছি। এই 9টা হচ্ছে 9টা নবাংশ, প্রত্যেকটা 3 ডিগ্রি 20 করে 30 ডিগ্রি, 3 ডিগ্রি 20 করে 9টা নবাংশ 30 ডিগ্রি অবধি পৌঁছেছে। এইভাবে D9 চার্ট অ্যানালাইজ করতে হয়। আর তার সাথে এই যে 4টে চর রাশি আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম আগের দিন, 1, 4, 7, 10, মেষ, কর্কট, তুলার, মকর, এই 4টে রাশি আপনাকে থেকে কাউন্ট করে আপনাকে D9 চার্টে, নবাংশ চার্টে জন্মছকের গ্রহটি আপনার D9 চার্টে কোন ঘরে বসবে সেটা আপনাকে বুঝিয়ে দেবে। অর্থাৎ কিনা ফায়ারি সাইনের ক্ষেত্রে আপনার যে কোনো একটা ফায়ারি সাইনে যদি বসে তাহলে তার কাউন্ট করতে হয় মেষ রাশি থেকে। ওয়াটার সাইন মানে জলরাশিতে কোনো গ্রহ বসলে তার কাউন্ট করতে হয় কর্কট রাশি থেকে। পৃথ্বীতত্ত্ব রাশিতে কোনো পৃথ্বীতত্ত্ব রাশিতে কোনো গ্রহ বসে থাকলে তার কাউন্ট করতে হয় মকর রাশি থেকে। আর বায়ুতত্ত্ব রাশিতে কোনো গ্রহ বসে থাকলে তার D9 চার্ট কাউন্ট করতে হয় তুলা রাশি থেকে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনার বৃহস্পতি আপনার জন্মছকে 4র্থ ঘরে বসে রয়েছে, কথা বলছি, এই মেষলগ্ন সাপেক্ষে 4র্থ ঘরে তুঙ্গস্থ হয়ে বসে রয়েছে, বৃহস্পতি ডিগ্রি 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি হলে আপনার এটা জলরাশি, অর্থাৎ কিনা আপনাকে কাউন্ট করতে হবে হচ্ছে জলরাশি কর্কট রাশি থেকে, কারণ কর্কট রাশি চর রাশি থেকে আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। অর্থাৎ কিনা 6টা নবাংশ, অর্থাৎ কর্কট রাশি থেকে আপনাকে 6টা ঘর কাউন্ট করতে হবে। অর্থাৎ কিনা 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ কিনা D9 চার্টে বৃহস্পতি নিজের মূল ত্রিকোণে বসবে। অর্থাৎ কিনা আপনার বৃহস্পতি তুঙ্গস্থ প্লাস সক্ষেত্রী, অর্থাৎ কিনা আপনার বৃহস্পতি খুব বলবান। ওকে, আজ আমি একজন সেলিব্রিটির জন্মছক দেখে আমি আপনাদেরকে বোঝাতে সাহায্য করব। তো এখানে দেখতেই পাচ্ছেন কুম্ভ লগ্নের জাতক এই ব্যক্তি, এবং তুলা রাশি এই জাতকের জন্মরাশি। লগ্নে বসে রয়েছে কেতু, চতুর্থে রয়েছে যে লগ্নপতি শনি, ষষ্ঠ স্থানে তুঙ্গস্থ বৃহস্পতি, সপ্তমে রাহু। অষ্টম ঘরে 4টে গ্রহ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা একজন সেলিব্রিটির জন্মছক। কার জন্মছক সেটা আশা করি আপনারা বুঝে গেছেন যদি এটা দেখে থাকেন, যে কুম্ভ লগ্ন আর অষ্টম ঘরে 4টে গ্রহ, রবি, বুধ, মঙ্গল, শুক্র, এটা বুঝতেই পারবেন, এবং ভাগ্যস্থানে চন্দ্র। তো এখানে সবার আগে দেখতে হবে হচ্ছে লগ্ন কোন ডিগ্রিতে পড়েছে। লগ্ন পড়েছে কুম্ভ লগ্নতে, অর্থাৎ বায়ুতত্ত্ব রাশিতে 1 ডিগ্রিতে, অর্থাৎ 1 ডিগ্রি মানে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে, অর্থাৎ এটা প্রথম নবাংশতেই পড়েছে। অর্থাৎ কি না আপনাকে চর রাশি থেকে, যেহেতু এটা চর রাশি, হ্যাঁ চর রাশির, এটা আপনাকে দেখতে হবে কেন্দ্রভাব থেকে। অর্থাৎ কি না আপনার এই যে তুলা রাশি আছে, আপনাকে তুলা রাশি থেকে একটা ঘর কাউন্ট করতে হবে। তুলা রাশি থেকে আপনাকে একটা ঘর কাউন্ট করতে হবে, তাহলেই বুঝতে পারবেন এটা প্রথম নবাংশে এটা পড়েছে। ঠিক আছে, এখানে বসে রয়েছে লগ্ন 1 ডিগ্রিতে, অর্থাৎ কিনা আপনার যে D9, এই ভদ্রলোকের যে D9 চার্ট হবে এটা তুলা লগ্নই হবে। অর্থাৎ কিনা এইখানে বসবে তুলা লগ্ন, অর্থাৎ এই ভদ্রলোকের যে D9 চার্টের যে লগ্ন হবে সেটা শুরু হবে হচ্ছে আপনার তুলা দিয়ে। ঠিক আছে, কারণ এখানে লগ্ন বসে রয়েছে 1 ডিগ্রি 55 মিনিট, অর্থাৎ কিনা তুলা লগ্নর প্রথম নবাংশতে পড়লো, অর্থাৎ কিনা ভাগ্যপতি চলে গেল D9 চার্টের অ্যাসেন্ডিং রাইজিং সাইন। এরপরে দেখুন এখানে পরপর 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5 এবং 6 তুলা লগ্নের D9 চার্ট। এবার এই গ্রহগুলোকে আপনাকে দেখতে হবে। প্রথমেই বসে রয়েছে হচ্ছে কেতু, আর রাহুকে দিয়ে আমরা বিচার করব। কেতু বসে রয়েছে 8 ডিগ্রি 46 মিনিট কুম্ভ লগ্নে, কুম্ভ রাশিতে, অর্থাৎ কিনা আপনার নিয়ম অনুযায়ী এটা পড়ছে হচ্ছে তৃতীয় নবাংশে,
অর্থাৎ কিনা আপনাকে যেহেতু এটা বায়ুতত্ত্ব রাশি, তাই আপনাকে তুলা রাশি থেকে 3টে ঘর কাউন্ট করতে হবে, অর্থাৎ কিনা 1, 2 এবং 3। অর্থাৎ কিনা আপনার এই তৃতীয় স্থানে এই ভদ্রলোকের ধনু রাশিতে D9 চার্টে বসবে কেতু, এবং সিমিলারলি অপস্থানে বসবে রাহু। অর্থাৎ কিনা এই ভদ্রলোকের D9 চার্টে রাহু এবং কেতু উভয় গ্রহই তুঙ্গস্থ। এবারে আসছে লগ্নপতি শনির ক্ষেত্রে। শনিদেব এখানে বসে রয়েছে 19 ডিগ্রি 13 মিনিটে বৃষ রাশিতে। বৃষ রাশি কি পিতৃতত্ত্ব রাশি, অর্থাৎ কিনা এর কাউন্ট করতে হবে মকর রাশি থেকে, ঠিক আছে। 19 ডিগ্রি 13 মিনিট মানে এখানে বসে রয়েছে 20 ডিগ্রি এই ষষ্ঠ নবাংশে, অর্থাৎ কিনা একটা 6th নবাংশে পড়বে। অর্থাৎ কিনা মকর রাশি থেকে আপনাকে 6টা ঘর কাউন্ট করতে হবে, অর্থাৎ মকর রাশি থেকে 6টা ঘর কাউন্ট করলে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ কিনা আপনার এই ভাগ্যস্থানে শনি বসবে। ওকে, এই ভাগ্যস্থানে অর্থাৎ কিনা 19 ডিগ্রি 13 মিনিটে আছে, অর্থাৎ কিনা ষষ্ঠ নবাংশে পড়লো, অর্থাৎ কিনা মকর রাশি থেকে 6টা ঘর কাউন্ট করলে 1, 2, 3, 4, 5, 6 এই ভাগ্যস্থানে আপনার শনি বসলো রাহুর সাথে। ওকে, এরপরে দেখুন আপনারা এখানে বৃহস্পতি। এই বৃহস্পতিটা অত্যন্ত স্ট্রং। প্রথমত তুঙ্গস্থ, তৃতীয়ত এর কেন্দ্রে রয়েছে চন্দ্র গজকেশরী যোগ, মানে চন্দ্রর কেন্দ্রে বৃহস্পতি থাকলে বা বৃহস্পতির কেন্দ্রে চন্দ্র থাকলে আমরা তাকে বলি গজকেশরী যোগ। এখানে বৃহস্পতি তুঙ্গস্থ প্লাস গজকেশরী যোগ আছে, অর্থাৎ এখানে বৃহস্পতি খুব বলশালী। দ্বিতীয়ত এই বৃহস্পতি বর্গোত্তম। কেন বর্গোত্তম দেখুন, বৃহস্পতি এখানে কর্কট রাশিতে বসে রয়েছে 0 ডিগ্রিতে। অনেক জ্যোতিষবিদরা বলেন যে 0 ডিগ্রি মানে বাল্যাবস্থা, বাল্যাবস্থা মানে প্ল্যানেটের কাছে কোনো বল নেই, কিন্তু জ্যোতিষশাস্ত্রে বাস্তবে জ্যোতিষশাস্ত্র বাল্যাবস্থা, মৃতাবস্থা, বৃদ্ধাবস্থা বলে কোনো মানেই হয় না। কখনো কখনো এই বাল্যাবস্থায় আপনাকে রাজযোগ দেয়। এখানে বৃহস্পতি তুঙ্গস্থ 0 ডিগ্রিতে বসে রয়েছে। আমি বললাম এটা খুব স্ট্রং, কেন বললাম দেখুন, 0 ডিগ্রিতে বৃহস্পতি বসে রয়েছে মানে বৃহস্পতি এখানে 3 ডিগ্রি 20 প্রথম নবাংশেই বসে রয়েছে, অর্থাৎ কিনা বৃহস্পতি এই ভদ্রলোকের জন্মছকে তুঙ্গস্থ এবং D9 চার্টে বর্গোত্তম। বার্থ চার্টে তুঙ্গস্থ, D9 চার্টে বর্গোত্তম প্লাস পুষ্কর নবাংশগত। পুষ্কর নবাংশ কি আমি এর ব্যাপারে আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আমি বর্গোত্তম এবং পুষ্কর নবাংশ জিনিসটাকে পুরো অ্যানালাইজ করে দেবো ডিটেলসে, যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। অর্থাৎ কিনা দেবগুরু বৃহস্পতি এই জাতকের জন্মচকে হচ্ছে ধনপতি। কুম্ভলগ্নের ক্ষেত্রে দ্বিতীয় একাদশপতি হচ্ছে ধনপতি। বৃহস্পতি ষষ্ঠ স্থানে তুঙ্গস্থ হয়েছিল। সেই বৃহস্পতি যে ডিগ্রিটায় বসেছে কর্কট রাশিতে 0 ডিগ্রিতে বসে রয়েছে তুঙ্গস্থ বৃহস্পতি, মানে বৃহস্পতি নিজের নক্ষত্রে বসে রয়েছে পুনর্বসু নক্ষত্রে। এই পুনর্বসু নক্ষত্রে বসে রয়েছে 0 ডিগ্রিতে, মানে বৃহস্পতি এখানে বসে রয়েছে 3 ডিগ্রি 20 মিনিটের এই নবাংশতে, অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিরই নবাংশে থাকবে, অর্থাৎ কিনা বৃহস্পতি এখানে D9 চার্টে বসবে কর্কট রাশিতেই। এরপরে দেখুন এখানে অষ্টম ঘরে বসে রয়েছে রবি আছে 24 ডিগ্রি 22 মিনিট। অষ্টম ঘরে কন্যা রাশিতে বসে রয়েছে 24 ডিগ্রি 22 মিনিট, অর্থাৎ কিনা এর কাউন্ট করতে হবে, যেহেতু কন্যা রাশি অতএব এর কাউন্ট করতে হবে মকর রাশি থেকে। এটা কিন্তু ফার্স্টে বুঝতে হবে। পৃথ্বীতত্ত্ব রাশি হলে তার কাউন্ট করতে হবে মকর রাশি থেকে, বায়ুতত্ত্ব রাশি হলে তার কাউন্ট করতে হবে তুলা রাশি থেকে, জলতত্ত্ব রাশি হলে তার কাউন্ট করতে হবে কর্কট রাশি থেকে, আর সবশেষে অগ্নিতত্ত্ব রাশি কাউন্ট করতে হলে তার কাউন্ট করতে হবে মেষ থেকে। অর্থাৎ চর রাশি দিয়ে কিন্তু D9 চার্ট অ্যানালাইজ করতে হয়। এই জন্য চর রাশি হচ্ছে সবথেকে শক্তিশালী রাশি। চর রাশির থেকে বড় শক্তিশালী রাশি কিচ্ছু হয় না। তো এখানে রবি বসে রয়েছে, এই যে দেখেই পাচ্ছেন আপনারা, আমি ফোনটা একটু সামনে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা, 24 ডিগ্রি 22 মিনিট রবি বসে রয়েছে 24 ডিগ্রি 22 মিনিটে কন্যা রাশি থেকে, অর্থাৎ কিনা আপনাকে মকর রাশি থেকে কাউন্ট করতে হবে 24 ডিগ্রি 22 মানে এই 26 ডিগ্রি 40, অর্থাৎ কিনা রবি বসে রয়েছে কন্যা রাশির অষ্টম নবাংশে, অর্থাৎ মকর রাশি থেকে আপনাকে 8খানা ঘর গুনতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, অর্থাৎ কিনা রবি এখানে নিজের ঘরেই বসে আছে লাভ স্থানে রবি নিজের ঘরেই বসে রয়েছে সিংহ রাশিতে D9 চার্টে লাভ স্থানে, অর্থাৎ কিনা রবিটা কিন্তু এখানে একটু স্ট্রং হলো। বার্থ চার্টের থেকেও এখানে D9 চার্টে রবির কাছে বল আছে। সেকেন্ড এখানে দেখুন বুধ বসে রয়েছে তুঙ্গস্থ অবস্থায়, বুধ বক্রি প্লাস তুঙ্গস্থ, তো এখানে 2খানা গ্রহই বক্রি, শনি বক্রি বুধ বক্রি, কিন্তু বক্রি গ্রহ কিন্তু আলটিমেট কোনো খারাপ রেজাল্ট দেয় না। বক্রি গ্রহ হচ্ছে যে ঘরটায় বক্রি হয় সেই ঘরটায় 75% ফল দেয়, আর বাকি 25% ফল দেয় তার আগের ঘরে। অর্থাৎ কিনা শনি বসে রয়েছে এখানে 4th হাউসে বক্রি অবস্থায়, এখানে 75 থেকে 80% রেজাল্ট দেবে হচ্ছে এই
ফোর্থ হাউসে, আর তার আগের ঘরে থার্ড হাউসে মেষ রাশিতে এইখানে শনি দেবে হচ্ছে বাকি 25 থেকে 20%। সিমিলারলি বুধ এখানে অষ্টম ঘরে বসে রয়েছে তুঙ্গস্থ হয়ে বকরি, এখানে 85% ফল দেবে, আর 15% ফল দেবে সিংহ রাশিতে। এই হচ্ছে বকরি। বকরি কিন্তু কোনো আগাগোড়া মাথা পিছু বলে কিছু হয় না, ঠিক আছে। তো এইবারে একটা জিনিস আপনারা এটা বুঝেই গেলেন, তো অতএব বুঝতে আপনার কোনো প্রবলেম হবে না। মার্কিউরি বুধ এখানে বসে রয়েছে 23 ডিগ্রি 39 মিনিটে, অর্থাৎ কিনা 26 ডিগ্রি 40 মিনিটে, অর্থাৎ কিনা এও কিন্তু অষ্টম নবাংশেই থাকবে, অর্থাৎ কিনা মকর রাশি থেকে 8টা ঘর করলে কিন্তু এখানে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, কিনা সিংহ রাশি, অর্থাৎ কিনা বুধ এখানে সূর্যের সাথেই রবির সাথেই কিন্তু এখানে বসে গেল, সূর্যের সাথেই। এখানে কিনা বাচ্চাটাও বুধাদিত্য যোগ হলো এবং D9 চার্টও বুধাদিত্য যোগ হলো, অর্থাৎ ডিগ্রি দেখেই বোঝা যাচ্ছে যে রবির খুব ক্লোজেই আছে বুধ, অর্থাৎ কিনা বুধ এখানে ডিপ কম্বাস্ট। রবির ডিগ্রি 24 ডিগ্রি, বুধের ডিগ্রি 23 ডিগ্রি, 1 ডিগ্রি, অর্থাৎ কিনা বুধ এখানে একদম ডিপ কম্বাস্ট, অর্থাৎ কিনা বুধ দেখেই বোঝা যাচ্ছে যে জন্মছকে পাশাপাশি D9 চার্টও নবাংশ কুণ্ডলিত সূর্যের সাথেই থাকবে। ওকে, এরপরে হচ্ছে মঙ্গল এখানে আছে 22 ডিগ্রিতে, 22 ডিগ্রি 13 মিনিট, মানে কিনা এখানে মঙ্গল বসে রয়েছে 23 ডিগ্রি 20, অর্থাৎ কিনা মকর রাশি থেকে আপনাকে 7টা ঘর কাউন্ট করতে হবে। মকর রাশি থেকে 7টা ঘর কাউন্ট করলে এখানে আসছে হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ কিনা এখানে মঙ্গলে এখানে নিজভঙ্গ হলো প্লাস দিকবল হলো D9 চার্টে। কেন নিজভঙ্গ হলো? তুঙ্গস্থ বৃহস্পতি বসে রয়েছে, তার মাধ্যমে এখানে মঙ্গলের নিজভঙ্গ হলো, সেই জন্য তুঙ্গস্থ গ্রহ নিজভঙ্গ রাজ্য কি আমি সেই ব্যাপারেও ভিডিও করবো আস্তে আস্তে। কিন্তু এইখানে নিচ কেন হলো? কারণ বৃহস্পতি এখানে অলরেডি তুঙ্গস্থ হয়ে বসে আছে, মঙ্গল বসাতে এখানে একটা তুঙ্গস্থ গ্রহ আর একটা নিজ গ্রহে নিজভঙ্গ করে সেখানে নিজভঙ্গ রাজ্য করলো, এবং 10th হাউসে রবি, মঙ্গল এবং রাহু 3টে গ্রহ কিন্তু দিকবল হয়। আর সবাই বলে রবি আর মঙ্গল 10th হাউসে দিকবল হয়, রাহুও কিন্তু 10th হাউসে অনেকটা দিকবলের ফল দেয়, ঠিক আছে, এটা জেনে রাখবেন। তো এখানে মঙ্গল নিজভঙ্গ করে দিকবল হয়ে এখানে মঙ্গল শক্তিশালী হয়ে গেল, এবং এর জন্যই কিন্তু এই ভদ্রলোক আজও 80-র ওপরে এই ভদ্রলোকের বয়স হয়ে গেছে, কিন্তু আজও সে দৌড়াতে পারে, সে নাচতে পারে, সে ফাইট করতে পারে। আমি ভিডিওর শেষে এই ভদ্রলোকের নাম বলবো, আপনারা অলরেডি বুঝে গেছেন অষ্টম ঘরে 4-4টে গ্রহ বসে রয়েছে, মানে এটা কোন সেলিব্রিটি, তাও আমি সাসপেন্সে রাখছি, পরে বলবো। এবারে দেখুন হচ্ছে শুক্র এখানে বসে রয়েছে 15 ডিগ্রি 11 মিনিটে কন্যা রাশিতে, অর্থাৎ কিনা 15 ডিগ্রি 11 মানে 16 ডিগ্রি 40 মিনিট, অর্থাৎ কিনা আপনাকে মকর রাশি থেকে 5টা ঘর কাউন্ট করতে হবে। তো মকর রাশি থেকে 5টা ঘর কাউন্ট করলে হয় হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ কিনা শুক্র এখানে পুষ্কর নবাংশে রয়েছে, অর্থাৎ কিনা শুক্র এইখানে এই ভদ্রলোকের এই D9 চার্টে অষ্টম স্থানে এসে বসলো, অষ্টম স্থানে নিজের ঘরেই এসে বসলো, ঠিক আছে। অর্থাৎ কিনা শুক্রের পাশে যথেষ্ট বলেছে, শুক্রও এখানে অস্ত, কিন্তু শুক্রের থেকেও বুধ আর মঙ্গল বেশি অস্ত, অর্থাৎ শুক্রের ওপরে অতটাও নেগেটিভ নেই। তারপরে শুক্র এখানে নিজভঙ্গ হয়েছে, শুক্রের ওপরে নিজভঙ্গ হয়েছে, প্লাস এখানে শুক্র D9 চার্টে নিজের রাশিতে এখানে এটাকে বলে পুষ্কর নবাংশগত, সেইটা হয়েছে, সেই জন্য শুক্রের পাশে বল রয়েছে। এবং সব শেষে এখানে দেখুন ভাগ্যস্থানে চন্দ্র বসে রয়েছে 10 ডিগ্রিতে তুলা রাশিতে, অর্থাৎ কিনা তুলা রাশিতে বসে রয়েছে, মানে একটা বুঝতেই পারছেন যে তুলা রাশি থেকে কাউন্ট করতে হবে, 10 ডিগ্রি মানে হচ্ছে 3, অর্থাৎ তুলা রাশির তৃতীয় নবাংশে থাকবে এইটা, ঠিক আছে। শুধু 10 ডিগ্রিতে বসে রয়েছে, অর্থাৎ কিনা তুলা রাশির তৃতীয় নবাংশে, অর্থাৎ কিনা 1 2 এবং 3, অর্থাৎ কিনা চন্দ্র বসবে হচ্ছে এইখানে, চন্দ্র এখানে বসে রয়েছে 10 ডিগ্রিতে, চন্দ্র বসবে এইখানে, এইখানে ধনু রাশিতে বসবে হচ্ছে চন্দ্র, ঠিক আছে। তো এই হচ্ছে মূল ব্যাপার এই ভদ্রলোকের, ঠিক আছে। তো এই জন্মকুণ্ডলীটি কার এইবারে আমি বলছি। জন্মকুণ্ডলীটি হচ্ছে, এখানে বুঝতেই পারছেন অষ্টম ঘরে 4-4টে গ্রহ বসে রয়েছে, তার মধ্যে 3টে গ্রহই অস্ত, শনি বকরি এবং লগ্নে কুম্ভ লগ্ন পড়েছে। এটা হচ্ছে আমাদের বিগ বি মিস্টার অমিতাভ বচ্চনের জন্মছক, এটা হচ্ছে মিস্টার বিগ বির জন্মছক, আমি বিগ বি বলে লিখে দিলাম, আর কিছু লিখলাম না। মিস্টার বিগ বির জন্মছক, এটা হচ্ছে D9 চার্ট, এটা হচ্ছে D1 চার্ট, বার্থ চার্ট। তো বার্থ চার্ট থেকে এইভাবেই D9 চার্ট অ্যানালাইজ করতে হয়, ঠিক আছে। এখানে দেখুন এখানে D1 চার্ট আর D9 চার্টের মধ্যে কোনটা বেশি বল, সেটা আপনারা বুঝতে পারবেন যে গ্রহের বলবত্তা দেখে। একটা জিনিস বুঝতেই পাচ্ছেন যে বার্থ চার্টে রাহু কেতু কিন্তু স্ট্রং আছে, কোনো নেগেটিভ সম্পর্ক নেই, এবং রাহু কেতু কিন্তু যথেষ্ট বলবান অবস্থায় রয়েছে, এবং D9 চার্টে রাহু কেতু দুইজনেই তুঙ্গস্থ,
শনির পাশেও বল আছে। শনি এখানে জন্মছকে শুক্রের রাশিতে বসেছে, D9 চার্টে বসেছে মিত্র রাশিতে তুঙ্গস্থ রাহুর সাথে, এবং শনির ওপরে গুরুর একটা সম্পর্ক আছে। শনির পরের ঘরে গুরু আছে, যার ফলে এখানে শনি অতটাও খারাপ নয়। গুরুর কথা তো বাদ দিলাম, গুরু এখানে এক্সট্রা অর্ডিনারি। রবির কথা বললে রবি এবং বুধ দুটো গ্রহই কিন্তু এই জন্মছকে স্ট্রং, তুঙ্গস্থ প্লাস স্ট্রং, মানে বুধটা তুঙ্গস্থ এবং স্ট্রং। আর শুক্র এখানে D9 চার্টে বড়শালী আছে। চন্দ্রটা একটু ডাউন, যেহেতু এটা অমাবস্যার কাছে রয়েছে চন্দ্রটা, কিন্তু তাও কিন্তু সেরকম একটা নেগেটিভ ফল দেবে না। তো এই ভদ্রলোকের জন্মছকের D1 চার্টও স্ট্রং, D9 চার্টও স্ট্রং। এটা হচ্ছে মিস্টার বিগ বিগ বিগ। তো ইনি আজকে সুপারস্টার কেন হয়েছেন? এই কারণেই হয়েছেন। তার কারণ এই ভদ্রলোকের D1 চার্ট এবং D9 চার্ট দুটোই কিন্তু এই ভদ্রলোকের খুব স্ট্রং। যাদের দেখবেন D1 চার্ট থেকেও D9 চার্ট বেশি স্ট্রং, তারা আফটার ম্যারেজ বা আফটার 30 এজ, 30 থেকে 35 এজ পর থেকে তারা জীবনে উন্নতি শুরু করে। D1 চার্ট আপনার যদি উইক হয়, কিন্তু D9 চার্ট যদি আপনার স্ট্রং হয়, তাহলে মানে বুঝবেন যে আপনার প্রথম জীবনটা কষ্টের হবে, কিন্তু শেষ জীবনটা কিন্তু আপনার ভালো হবে। আর যার এইটা ভালো হয়, D1 চার্ট ভালো হয়, D9 চার্ট একটু খারাপ হয়, তাকে জীবনের শেষ প্রান্তে কিন্তু একটু কষ্ট করতে হবে। তার শেষ জীবনটা একটু কষ্টের হয়, খুব কষ্ট নয় কিন্তু কষ্ট, মিডিয়াম কষ্ট। আমি সবসময় বলি যে D1 চার্টের থেকে D9 চার্টটা স্ট্রং হওয়াটা বেশি ভালো। প্রথম জীবনটা কষ্ট করো, শেষ জীবনটা মিডিয়াম লাইফ থেকে, মানে 30-35 এজের পর থেকে আপনার জীবনে সাকসেসফুল হন, আপনি জীবনে উন্নতি করুন। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু D9 চার্ট অ্যানালাইজ করতে হয়। তো D9 চার্ট অ্যানালাইজ করতে গেলে আপনাকে এই 30 ডিগ্রি যে মোট ডিগ্রিটা আছে আমাদের গ্রহে, সেটাকে 9 দিয়ে ভাগ করে 9টা কলা বার করতে হবে। 9টা কলা বার করে আপনাকে এই যে 4টে চর রাশি আছে, এই 4টে চর রাশি দিয়ে কাউন্ট করতে হবে। অর্থাৎ অগ্নি রাশিতে কোনো গ্রহ বসে থাকলে তার কাউন্ট করতে হবে মেষ থেকে, জলরাশিতে কোনো গ্রহ বসে থাকলে তার কাউন্ট করতে হবে কর্কট রাশি থেকে, তুলা রাশিতে মানে কোনো বায়ুতত্ত্ব রাশিতে তুলা হোক, মিথুন হোক, কুম্ভ হোক, কোনো রাশি বসে থাকলে, কোনো গ্রহ বসে থাকলে তার কাউন্ট করতে হবে তুলা রাশি থেকে। আর বাকি যে 3টে রাশি পড়ে রইল, বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, এতে কোনো গ্রহ বসে থাকলে তার কাউন্ট করতে হবে মকর রাশি থেকে। ঠিক আছে? এই কাউন্ট করেই আপনারা D9 চার্ট অ্যানালাইজ করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে এই D1 চার্ট, D9 চার্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন। এর পরের ভিডিওতে আপনাদেরকে আমি কীভাবে নক্ষত্র তৈরি করে, কীভাবে 27টা নক্ষত্র আছে আমাদের অশ্বিনী থেকে আরম্ভ করে, অশ্বিনী, ভরণী, তারপরে হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, এরকম করে করে একদম শেষ অবধি, একদম রেবতী নক্ষত্র অবধি যে 27টা নক্ষত্র আছে, কীভাবে অ্যানালাইজ করতে হয় সেটা আমি আপনাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে দেবো। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। মানে খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। মনে রাখবেন, আপনি নিজে যদি ঠিক থাকেন, তাহলে কারুর বাবার সাধ্য নেই আপনাকে খারাপ দিকে নিয়ে যাওয়ার। ঠিক আছে? তো আজকের মতো ভিডিও শেষ করছি। গুড বাই, সি ইউ এগেইন।